ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম। আর সেই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদের জীবন বিজ্ঞানের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক রেচন চ্যাপ্টার থেকে যেই সব প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সবটাই প্র্যাকটিস করাবো। তো আজকের ক্লাসে তোমরা 60টিরও বেশি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে, যেই প্রশ্নগুলো তোমাকে এই চ্যাপ্টার থেকে কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে একটা ধারণা তৈরি করবে। তাই প্রত্যেককে বলবো এই 40 থেকে 50টা মিনিট সময় এই ক্লাসটিতে কনসেন্ট্রেট করার জন্য, কেননা এই সময়ের মধ্যে তোমার এই চ্যাপ্টারের একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তবে ক্লাস শুরু করার আগে প্রতিদিনের ন্যায় তোমাদের বলবো, যারা এই চ্যানেলে নতুন রয়েছো তারা এই ভিডিও ডেসক্রিপশানে অথবা এই চ্যানেলের প্লেলিস্টে জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার ভিত্তিক ক্লাসের লিঙ্ক এবং সাজেশন সিরিজের ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ওই ক্লাসগুলো একবার দেখে নাও, তোমাদের এক্সামের জন্য অনেকটাই কাজে লাগবে। তাহলে চলো প্রথম প্রশ্নে কি বলছে আমরা দেখে নিই। প্রথম প্রশ্নেই বলছে, নিচের কোন উপক্ষার পেট ব্যথার ওষুধ তৈরিতে ব্যবহৃত হচ্ছে? এখানে 4টে উপক্ষারের নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। অপশানে 4টে উপক্ষার রয়েছে, স্ট্রিকনিন, অ্যাট্রোপিন, রেসারপিন এবং অপশান ডিতে আছে মরফিন। তো এই 4টে উপক্ষারের মধ্যে কোন উপক্ষারটি পেট ব্যথার ওষুধ তৈরিতে ইউজ করা হয় দেখো। তো প্রথমে আমরা দেখে নেব স্ট্রিকনিন। এই উপক্ষারটা কী কাজে সাহায্য করে? এটা পেট ব্যথার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। কি বললাম? এটা পেট ব্যথার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, এবার তোমরা বলো তো এই স্ট্রিকনিন উপক্ষারটি কোথা থেকে পাওয়া যায়? মনে রাখবে, এটা নাক্স ভূমিকা বা কুচেলা গাছের বীজ থেকে কিন্তু পাওয়া যাচ্ছে এই স্ট্রিকনিন উপক্ষারটি, ঠিক আছে। যেমন উপক্ষারগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে সেগুলো ইম্পর্টেন্ট, তার সাথে সাথে উপক্ষারগুলো কি কাজে আমাদের ব্যবহৃত হচ্ছে, মানে এদের অর্থনৈতিক গুরুত্ব কি রয়েছে, এটা কিন্তু আমাদের আরও ইম্পর্টেন্ট। তাই প্রতিটাই কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স কিন্তু একটা রয়েছে, ঠিক আছে। এবার দেখো অ্যাট্রোপিন। এই অ্যাট্রোপিন উপকারের কাজ কি? চোখের তারারন্ধ্রকে প্রসারণ করতে, রক্তচাপ বৃদ্ধি করতে এবং সিম্প্যাথেটিক স্নায়ুকে উদ্দীপ্ত করতে অ্যাট্রোপিন উপকার সাহায্য করে, ঠিক আছে। রেসারপিন দেখো, উচ্চ রক্তচাপ কমানোর জন্য রেসারপিনকে ইউজ করা হয়। আর মরফিন উপকার, এটা ব্যথা বেদনা উপশমকারী এবং অনিদ্রা দূর করা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে পেট ব্যথার ওষুধ তৈরিতে কোনটা সাহায্য করে, তাহলে কি হবে? অপশান এ স্ট্রিকনিন। তাই তো অপশানে হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে দেখো, একটু আগে তোমাদের বললাম যে আরেকটা টাইপের প্রশ্ন হয় উপক্ষার থেকে, যে কোথা থেকে পাওয়া যায়। বলছে নিচের কোন উপক্ষারটি তামাক গাছের পাতা থেকে পাওয়া যায়? দেখো অনেক সময় পরীক্ষায় তামাক গাছ থেকে দিয়ে দেয় যে নিচের কোন উপক্ষারটি তামাক গাছ থেকে পাওয়া যায়, আবার অনেক সময় তামাক গাছের পার্টিকুলার কোন অংশ থেকে পাওয়া যায় এটাও কিন্তু মেনশন করে দেয়। তো দেখো তামাক গাছের পাতা থেকে পাওয়া যাচ্ছে কিন্তু কোন উপক্ষারটা? নিকোটিন, ডাটুরিন, কুইনাইন এবং রেসারপিন। তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিকোটিন, ঠিক আছে। নিকোটিন উপক্ষারটা কিন্তু তামাক গাছের পাতা থেকে পাওয়া যায়। ক্লিয়ার? এবার আমরা বাকি অপশানগুলো একটু চেক করে নেব। দেখো কুইনাইন, কুইনাইন কোথা থেকে পাই? সিঙ্কোনা গাছের বাকল, বাকল মানেই কিন্তু মনে রাখবে ছাল, ঠিক আছে, এটাই হচ্ছে ছাল। তাহলে সিঙ্কোনা গাছের ছাল থেকে পাচ্ছে কুইনাইন। সর্পগন্ধা গাছের মূল থেকে পাচ্ছি আমরা রেসারপিন, রেসারপিন পাচ্ছি কোথা থেকে? সর্পগন্ধা গাছের মূল থেকে। ডাটুরিন, এই উপক্ষারটা পাওয়া যায় ধুতুরা গাছের পাতা ও ফল থেকে, ঠিক আছে। এবং নিকোটিন পাচ্ছি আমরা তামাক গাছের পাতা থেকে। ক্লিয়ার? তাহলে অপশান এ হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে নিচের কোনটি মাকড়সা রেচনাঙ্গ? কোনটি মাকড়সা রেচনাঙ্গ? সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, ম্যালপিজিয়ার নালিকা এবং অপশান দিতে রয়েছে নালীপদ। আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন এগুলো। দেখো মাকড়সা ও কাঁকড়া বিচে এদের রেচনাঙ্গ হচ্ছে কক্সাল গ্রন্থি। কি বললাম? মাকড়সা ও কাঁকড়া বিচের এদের রেচনাঙ্গ হচ্ছে কক্সাল গ্রন্থি, ঠিক আছে। কেঁচো, জোঁক ও অ্যাম্ফিওক্সাস এদের রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। চিংড়ি, এদের রেচনাঙ্গ হচ্ছে সবুজ গ্রন্থি বা শুঙ্গ গ্রন্থি। ক্লিয়ার? এবং নেক্সট বলছে আরশোলা এবং ফড়িংসহ সমস্ত পতঙ্গদের ম্যালপিজিয়ার নালিকা।
ঠিক আছে, আরশোলা এবং ফড়িংস সমস্ত পতঙ্গদের রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। তাহলে আমাদের মাকড়সা রেচনাঙ্গ কোনটি হবে? অপশান বি, কক্সাল গ্রন্থি। ঠিক আছে, এটা হচ্ছে মাকড়সা রেচনাঙ্গ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। এবার দেখো এখান থেকে আরেকটা টাইপের প্রশ্ন হয়, বলছে নিচের কোনটি নাইট্রোজেন বিহীন, এক সেকেন্ড, নিচের কোনটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ? গদ, রজন, তরুক্ষীর এবং অপশান দিতে রয়েছে ইউরিক অ্যাসিড। তো এদের মধ্যে কোনটি বলছে নাইট্রোজেন বিহীন, তাই তো? নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনটি? দেখো উদ্ভিদ ও প্রাণীদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ এবং নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ দু টাইপের হয়ে থাকে। ঠিক আছে, কি বললাম? উদ্ভিদ ও প্রাণীদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হয়ে থাকে এবং নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হয়ে থাকে। ঠিক আছে, উভয়ের কিন্তু দেখা যায়। এবার নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ উদ্ভিদের কী কী আছে দেখে নাও। গদ, তরুক্ষীর, রজন, ট্যানিন, এগুলো সব কিন্তু নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। ঠিক আছে, এবং এগুলো কিন্তু উদ্ভিদের। তাহলে প্রাণীদের কি দেখা যায়? কিটোন বডি, CO2, এগুলো সব কিন্তু নাইট্রোজেন বিহীন। ক্লিয়ার? এবার দেখো উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত উদ্ভিদের কী কী রয়েছে? কুইনাইন, নিকোটিন, ডাটুরিন, রেসারফিন, মানে সমস্ত উদ্ভিদের কিন্তু উপক্ষারগুলো কিন্তু সব কিন্তু নাইট্রোজেন যুক্ত। যতগুলো উপক্ষার আমরা পাচ্ছি সমস্ত উপক্ষারে কিন্তু নাইট্রোজেন যুক্ত। ক্লিয়ার? আর প্রাণীদের কি পাবো নাইট্রোজেন যুক্ত দেখে নাও। ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, বিলিভারডিন, এগুলো সব কিন্তু প্রাণীদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন বিহীন কোনগুলো বললাম আর নাইট্রোজেন যুক্ত কোনগুলো বললাম, প্রত্যেকে কিন্তু একবার ভিডিওটা পজ করে নিয়ে চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, তাহলে প্রশ্নে জানতে চেয়েছে কোনটি নাইট্রোজেন বিহীন, তাহলে কি হবে? রেচন পদার্থ নয় বলেছে কিন্তু, দেখো আরও এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না, যেমন আমিও খেয়াল করছিলাম না নয় কথাটা রয়েছে। মানে আমাদের কিন্তু আলটিমেটলি ইনডিরেক্টলি জানতে চেয়েছে যে কোনটা নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। দেখো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ নয় মানে নাইট্রোজেন যুক্ত, তাই তো? যেটা নাইট্রোজেন বিহীন হবে না তার মানে সে নাইট্রোজেন যুক্ত হবে। তাহলে কোনটা হবে? অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ইউরিক অ্যাসিড। কেননা গদ, রজন এবং তরুক্ষীর তিনটেই কিন্তু নাইট্রোজেন বিহীন। দেখো এখানে গদ, তরুক্ষীর, রজন কিন্তু নাইট্রোজেন বিহীন। তাহলে এই তিনটে তো হচ্ছেই না, তাহলে পড়ে থাকছে কোনটা? ইউরিক অ্যাসিড। দেখো ইউরিক অ্যাসিড আমরা প্রাণীদের নাইট্রোজেন যুক্ত কিন্তু রেচন পদার্থ, তাই তো? তাহলে অপশান ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে মূত্র থেকে রক্ত নিঃসৃত হলে যে অস্বাভাবিকতা দেখা যায় তাকে কি বলে? মূত্র থেকে যদি রক্ত নিঃসৃত হয় তাহলে যে অস্বাভাবিকতা দেখা যায় তাকে কি বলে? হিমাচুরিয়া, না কিটোনুরিয়া, না প্রোটিনিউরিয়া, না অপশান দিতে রয়েছে আইডিয়া। দেখো যদি মূত্রে গ্লুকোজের উপস্থিতি থাকে তখন তাকে বলে গ্লুকোসুরিয়া। যদি মূত্রে প্রোটিনের অস্বাভাবিক উপস্থিতি থাকে তখন বলে প্রোটিনিউরিয়া। যদি মূত্রে অ্যালবুমিনের উপস্থিতি থাকে তাহলে বলা হয় অ্যালবুমিনিউরিয়া। যদি কিটোন বডি থাকে কিটোনুরিয়া, রক্তের উপস্থিতি থাকলে হিমাচুরিয়া, এবং যদি ফ্যাটের উপস্থিতি থাকে তাহলে বলে লাইপুরিয়া। তাহলে কি বললাম? মূত্রে যদি রক্তের উপস্থিতি থাকে তাহলে সেই অস্বাভাবিকতাকে বলা হয় হিমাচুরিয়া, মানে অপশানে হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে মূত্রে কোন রঞ্জক উপস্থিত থাকার জন্য মূত্রের রং হলুদ হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসে বারে বারে। কোন রঞ্জক উপস্থিত থাকার জন্য, নিচের চারটের মধ্যে কোন রঞ্জকটা উপস্থিত থাকার জন্য মূত্রের রং হলুদ হয়? মনে রাখবে অপশান এ ইউরোক্রোম। ঠিক আছে, ইউরোক্রোম নামক রঞ্জকটা থাকার জন্যই মূত্রের রং হলুদ হয়, বা ইউরোবিলিনও কিন্তু পরীক্ষায় অনেক সময় অপশানে থাকতে পারে, ইউরোবিলিন বা ইউরোক্রোম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে ডায়ালাইসিস প্রক্রিয়া মানব দেহের নিচের কোন কাজের সাথে জড়িত? ডায়ালাইসিস প্রক্রিয়া, দেখো ডায়ালাইসিস প্রক্রিয়া, এটা নামটা হয়তো আমরা অনেকেই শুনে থাকি। তো এটা কিসের কাজের সাথে জড়িত? ডায়ালাইসিস মনে রাখবে সংবহন, না রেচন, না জনন, না শ্বসন, কিসের সাথে জড়িত? ডায়ালিসিস হচ্ছে রেচনের সাথে জড়িত। ঠিক আছে, এবার পরীক্ষা এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, যেটা হলো এই যে ডায়ালাইসিস প্রসেসটা, ঠিক আছে, এই যে ডায়ালাইসিস প্রসেসটা এটা কোন ধর্মের উপর কাজ করে? ব্যাপন না অভিশ্রবণ? বলো। এটা মনে রাখবে এই ডায়ালাইসিস প্রক্রিয়া কিন্তু অভিশ্রবণ ধর্মের উপর কাজ করে। অভিশ্রবণ, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, একটু মাথায় ঢুকিয়ে রাখবে প্রত্যেক। অভিশ্রবণ ধর্মের উপর কিন্তু ডায়ালাইসিস প্রক্রিয়াটা কাজ করে। ঠিক আছে, এই ডায়ালাইসিস প্রক্রিয়াটা কি না, যখন বৃক্ক, ঠিক আছে, কার্য সম্পাদনের জন্য, মানে বৃক্কে যখন কার্য করতে পারছে না তখন আমরা ডায়ালাইসিস প্রসেসটা ইউজ করছি।
মানে আমরা ডায়ালিসিস প্রসেসটাকে এটাকে আমরা বলতে পারি সাধারণত একটা কি কৃত্রিম বৃক্ক বলতে পারি। ঠিক আছে, যে মানে বৃক্ক যখন আমাদের বিকল হয়ে যাবে তখন যে কৃত্রিম ব্যবস্থা দ্বারা একটা প্রভেদক ভেদ্য পর্দাকে আমরা ইউজ করে রক্তের যে দূষক পদার্থগুলোকে পৃথক করব, সেটা হচ্ছে ডায়ালিসিস। মানে বৃক্কের কাজটা আমরা ডায়ালিসিস প্রসেসের মাধ্যমে করছি। এবার যন্ত্রটা হচ্ছে কি হিমোডায়ালাইজার যন্ত্র। কি এটাকে ইউজ করা, কি যন্ত্রটার নাম বললাম, যন্ত্রটার নাম মনে রাখবে হিমোডায়ালাইজার। হিমোডায়ালাইজার, ঠিক আছে, এই যন্ত্রটা এটাই কিন্তু আমরা কৃত্রিম বৃক্কও বলতে পারি। ঠিক আছে, মানে বৃক্ক যখন বিকল হয়ে যাবে, বৃক্ক যখন কাজ করতে পারবে না, তখন আমরা এই ডায়ালিসিস প্রসেসটা করি। তাহলে এটা কিসের সাথে জড়িত? এটা রেচন এর সাথে জড়িত। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে হাইপার টেনশন কমাতে নিচের কোন উপকার ব্যবহৃত হয়? দেখো তাহলে আমাকে উপকারে কিন্তু কাজগুলো খুব ভালো করে জানতে হবে। হাইপার টেনশন মানে হচ্ছে, মনে রাখবে, উচ্চ রক্তচাপ। ঠিক আছে, তাহলে উচ্চ রক্তচাপ কমানো ওষুধ কোনটা? রেসারপিন, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। নিচের কোন উপকারটি নাক্স ভূমিকা গাছের পাতা থেকে পাওয়া যায়? নাক্স ভূমিকা গাছের পাতা বা বীজটা থেকে বলতে গেলে বেশি হয়, তা পাতাটা হবে না, এটা হবে বীজ। ঠিক আছে, বীজ থেকে মেনলি পাওয়া যাচ্ছে উপকারটা, সেটা হচ্ছে কোনটা? স্ট্রিকনিন, অপশান ডি। ঠিক আছে, তো অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। নাক্স ভূমিকা বা কুঁচলা গাছের বীজ থেকে পাই স্ট্রিকনিন, মরফিন পাচ্ছি আফিম গাছের কাঁচা ফলের ত্বক থেকে, ক্যাফিন পাচ্ছি কফি গাছের বীজ থেকে, অ্যাট্রোপিন পাচ্ছি বেলেডোনা গাছের মূল পাতা থেকে, এবং থেইন পাচ্ছি চা গাছের পাতা থেকে। তাহলে এই যে উপকারগুলো কোথা থেকে পাওয়া যায় প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, খুব সুন্দর করে তোমার জন্য লিখে রেখেছি, যাতে করে তোমাদের সমস্ত কিছু এই ভিডিওর মধ্যেই কিন্তু সলভ হয়ে যায়। ঠিক আছে, দেখবে এই ক্লাসটা করে নেওয়ার পর আর তোমাদের বই পড়তে হবে না, একটা কমপ্লিট রিভিশন যেমন বলেছি তোমাদের, ঠিক দেখবে একটা রিভিশন কিন্তু পুরো একটা রেচন চ্যাপ্টার থেকে তোমার সমস্ত প্রশ্নের প্র্যাকটিসও হয়ে যাবে আর রিভিশনও হয়ে যাবে। ঠিক আছে, আর প্রিভিয়াসের প্রশ্ন প্র্যাকটিস করার কারণ তো তোমাদের বলেছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে পাবে পরীক্ষাতে যে হুবহু দেখবে অপশান সমেত কিন্তু প্রশ্ন কপি হয়ে গেছে। এবার দেখো পরের প্রশ্নে বলছে নিচের কোন উপকার চোখের তারা প্রসারিত করতে ব্যবহৃত হয়? ডাটুরিন, অ্যাট্রোফিন, ক্যাফিন, কুইনাইন। দেখো কুইনাইন কী কাজে লাগে? ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় কুইনাইন। ঠিক আছে, ডাটুরিনের কাজ কি? হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। নিকোটিনের কাজ কি? মাদক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়। থেইনের কাজ কি? শারীরিক ও মানসিক অবসাদ দূর করার জন্য স্নায়ু উদ্দীপক হিসাবে থেইন কাজ করে। ক্যাফিনের কাজ কি? ব্যথা বেদনা উপশমকারী ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে চোখের তারা প্রসারিত করতে কোনটা সাহায্য করছে বলো? সঠিক উত্তর কী হবে? অপশান বি, অ্যাট্রোপিন। ঠিক আছে, যেটা বেলেডোনা গাছ থেকে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যাচ্ছে? বেলেডোনা। ঠিক আছে, এটা চোখের তারা প্রসারিত করতে সাহায্য করে। চলো নেক্সট প্রশ্নে। ডায়াবেটিস মেলাইটাস রোগে মূত্রের সাথে কিসের উপস্থিতি লক্ষ্য করা যায়? ডায়াবেটিস মেলাইটাস রোগে বলো, ডায়াবেটিস মেলাইটাস মানে কিন্তু মধুমেহ। ঠিক আছে, তোমাদের আমি কিন্তু যেদিনকে তোমাদের আমি এই পুষ্টি পরিপাক বিপাক পড়িয়েছিলাম সেদিন কিন্তু ভালো করে বলেছিলাম। তাহলে এই মধুমেহ আক্রান্ত রোগী, তাহলে এর মূত্রের সাথে কিসের উপস্থিতি লক্ষ্য করা, যার জন্য বারবার এদের মূত্র নিঃসরণ করতে হয় রক্ত থেকে, সেটাকে বের করে দেওয়ার জন্য কী হবে বলো সঠিক উত্তর? অপশান এ, গ্লুকোজ। ঠিক আছে, অপশান এ গ্লুকোজ হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে ইউরিক অ্যাসিড যার প্রধান নাইট্রোজেন গঠিত বর্জ্য তাকে, মানে সেটা কোনটা? ব্যাঙ, পাখি, মাছ, মানুষ। দেখো ইউরিক অ্যাসিড, এই জন্য এইসব প্রাণীদেরকে আবার ইউরিকোটেলিক প্রাণী বলে। যেসব প্রাণীদের প্রধান নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হিসাবে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় তাদেরকে আমরা ইউরিকোটেলিক প্রাণী বলি। আর এই যে রেচন পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ইউরিকোটেলিজম। তাহলে এক্সাম্পলগুলো কি? বিভিন্ন ধরনের সরীসৃপ রয়েছে, যেমন টিকটিকি, গিরগিটি, সাপ, এছাড়া পাখি, পতঙ্গ, আরশোলা, ফড়িং এইসব, এবং স্থলশামুক, এদের দেহে কিন্তু প্রধান রেচন অঙ্গ, মানে রেচন পদার্থ হিসাবে কিন্তু এদের দেহে ইউরিক অ্যাসিড নিঃসৃত হয়। ঠিক আছে, তা যেসব প্রাণীদের রেচন পদার্থ হিসাবে ইউরিক অ্যাসিড নিঃসৃত হয় তারাই হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটি ইউরিকোটেলিক প্রাণী বলো। ঠিক আছে, তো মনে রাখবে এই যে এক্সাম্পলগুলো বললাম, এই এক্সাম্পলগুলো। তাহলে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পাখি। ঠিক আছে, পাখিদের কিন্তু এই ইউরিকোটেলিক প্রাণী বলে।
চলো নেক্সট প্রশ্নে। বলছে ব্যাঙের বৃক্কের প্রকৃতি হলো কীরকম? দেখো মেরুদণ্ডী প্রাণীদের 3 প্রকারের বৃক্ক পরিলক্ষিত হয়, 3 প্রকার। একটা হচ্ছে প্রোনেফ্রাস, মেসোনেফ্রাস আর একটা হচ্ছে মেটানেফ্রাস। ঠিক আছে, কি বললাম? প্রোনেফ্রাস, মেসোনেফ্রাস এবং মেটানেফ্রাস। প্রোনেফ্রাস হচ্ছে মাছের লার্ভার দেহে, মেসোনেফ্রাস হচ্ছে মাছ ও উভচর প্রাণীর দেহে এবং মেটানেফ্রাস হচ্ছে সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের দেহে। ঠিক আছে, এটা হচ্ছে বৃক্কের প্রকৃতি। তাহলে দেখো আমাদের প্রশ্ন জানতে হচ্ছে ব্যাঙ, ব্যাঙ মানে কি? ব্যাঙ মানে হচ্ছে উভচর, ব্যাঙ মানে হচ্ছে উভচর। তাহলে উভচরদের কি দেখা যায়? উভচরদের বৃক্ক হচ্ছে মেসোনেফ্রাস প্রকৃতির, মানে অপশান এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোন প্রাণীটি রেচন পদার্থ হিসাবে ইউরিক অ্যাসিড ত্যাগ করে? অ্যামিবা, তেলাপিয়া, চড়ুই এবং অপশান দিতে রয়েছে উট। দেখো তোমাদের অ্যান্সারটা টিক দেওয়াই রয়েছে, সঠিক উত্তর হবে অপশান সি, চড়ুই। ঠিক আছে, দেখো আমরা একটু আগেই পড়লাম যে যেসব প্রাণী তাদের প্রধান রেচন পদার্থ হিসাবে ইউরিক অ্যাসিড নিঃসৃত করে তাদেরকে বলা হয় ইউরিকোটেলিক প্রাণী। সেখানে আমরা কিন্তু এক্সাম্পলে পেয়েছিলাম পাখি, তাই চড়ুই হচ্ছে পাখি, তাই এদেরও কিন্তু রেচন পদার্থ হিসাবে ইউরিক অ্যাসিড নিঃসৃত হয়। এই জন্য চড়ুইকে আমরা কি বলবো? ইউরিকোটেলিক, তাই তো? ইউরিকোটেলিক, টেলিক প্রাণী, তাই তো? এবার আমরা দেখো এখান থেকে আরেকটা জিনিস জানবো, ইনফরমেশন নেব। দেখো একটু আমি জুম করে তোমার দেখতে সুবিধা হবে। দেখো ইউরিওটেলিক, আমরা তখন পড়লাম কি ইউরিকোটেলিক, কিন্তু এখানে রয়েছে ইউরিওটেলিক। ইউরিওটেলিক প্রাণী কাদের বলবো? যেসব প্রাণীদের প্রধান নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হিসাবে ইউরিয়া উৎপন্ন হয়। দেখো ইউরিকোটেলিক নামটা কিন্তু ভালো করে মানে ইউরিকো, ওখানে ছিল ইউরিক অ্যাসিড, আর এখানে হচ্ছে ইউরিওটেলিক, এখানে রেচন পদার্থ হিসাবে ইউরিয়া উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আর এই রেচন পদ্ধতি সম্পন্ন প্রাণীদের বলা হচ্ছে ইউরিওটেলিক প্রাণী, আর পদ্ধতিকে বলা হচ্ছে ইউরিওটেলিজম। ঠিক আছে, তাহলে এক্সাম্পলগুলো দেখে নাও, এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। তরুণাস্থিযুক্ত মাছ যেমন হাঙর, উভচর প্রাণী, কুনো ব্যাঙ, সোনা ব্যাঙ এবং মানুষদের দেহে কিন্তু, এবং কিছু জলজ সরীসৃপ প্রাণী রয়েছে অ্যালিগেটর, কচ্ছপ, এদের দেহে কিন্তু এই রেচন পদার্থ হিসেবে ইউরিয়া নিঃসৃত হয়। ঠিক আছে, এবার দেখবো আমরা অ্যামানোটেলিক প্রাণী কাদের বলে। অ্যামানোটেলিক প্রাণী, তাহলে ইউরিকোটেলিক পেলাম, ইউরিওটেলিক পেলাম, এবার একটা পাচ্ছি অ্যামানোটেলিক। যেসব প্রাণীদের প্রধান নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হিসাবে অ্যামোনিয়া উৎপন্ন, তাহলে এদের কি উৎপন্ন হচ্ছে? এদের উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া। তাহলে একটাই ছিল ইউরিক অ্যাসিড, একটাতে পেলাম ইউরিয়া, এবার পাচ্ছি অ্যামোনিয়া। তাহলে তাদেরকে বলা হচ্ছে অ্যামানোটেলিক প্রাণী এবং পদ্ধতিকে বলা হচ্ছে অ্যামানোটেলিজম। যেমন অধিকাংশ জলজ অমেরুদণ্ডী প্রাণী যেমন চিংড়ি, জোঁক, ঝিনুক, তারা মাছ এদের দেহে, এবং এছাড়া বলছে বিভিন্ন অস্থিযুক্ত মাছ, কুমির, উভচর প্রাণীদের লার্ভা এদের দেহে কিন্তু এই অ্যামানোটেলিক মানে অ্যামোনিয়াটা নিঃসৃত হয় রেচন পদার্থ হিসাবে। ঠিক আছে, তাহলে এই যে এক্সাম্পলগুলো বললাম, এক্সাম্পলগুলো প্রত্যেকে ভালো করে মনে রাখবে। ঠিক আছে, ভিডিওটা পজ করে নিয়ে ভালো করে আবার পড়ে নাও। ঠিক আছে, তাহলে ইউরিকোটেলিক, ইউরিওটেলিক এবং অ্যামানোটেলিক। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বোঝা নিচের কোন উদ্ভিজ্জ পদার্থটি চর্মশিল্পে ইউজ করা হয়? রজন, মিউসিলেজ, তরুক্ষীর এবং অপশান দিতে রয়েছে ট্যানিন। ঠিক আছে, তো কোনটা সহজ উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ট্যানিন। ঠিক আছে, ট্যানিন কিন্তু সঠিক উত্তর হবে। এটা বিভিন্ন কালি তৈরিতে, ঠিক আছে, চামড়া শিল্পের চামড়াকে ট্যান করার জন্য কিন্তু এই ট্যানিন উপক্ষারটা কিন্তু আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নিম্নলিখিত কোন গাছটি বাকল মোচন দ্বারা তার রেচন পদার্থ ত্যাগ করে? এ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বাকল মোচনের মাধ্যমে কোন গাছটি তার রেচন পদার্থ ত্যাগ করে? দেখো কীরকম টাইপের প্রশ্ন দেখতে পাচ্ছ। দেখো পত্র মোচনের সাহায্যে শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ গাছ তার রেচন পদার্থ ত্যাগ করে। মানে সে পত্র মোচন হচ্ছে মানে দেখো আমাদের দেহে রেচন পদার্থ আমরা মূত্রের মাধ্যমে নিঃসৃত করি, কিছুটা আমাদের ঘামের মাধ্যমে বেরিয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমরা আমাদের দেহের মলকে কিন্তু আমরা বলতে পারি না রেচন পদার্থ, এটা কিন্তু মাথায় রাখবে। মল কিন্তু সবসময় বর্জ্য পদার্থ। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পেলাম? পত্রমোচনের মাধ্যমে পেলাম শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ। ঠিক আছে, এই সব উদ্ভিদগুলো তাদের পত্রমোচনের মাধ্যমে তারা তাদের রেচন পদার্থ দেহ থেকে বাইরে বের করছে। ক্লিয়ার? পুষ্পমোচনের মাধ্যমে লবঙ্গের ফুল, বাকল মোচনের মাধ্যমে অর্জুন, পেয়ারা, ফল মোচনের মাধ্যমে লেবু, তেঁতুল, আপেল ইত্যাদি আছে। তরুক্ষী নিঃসরণের মাধ্যমে বট, ফণিমনসা, আকন্দ,
গদ নিঃসরণের মাধ্যমে বাবলা, শিরীষ, সজনে, রজন নিঃসরণের মাধ্যমে পাইন গাছ এবং পত্ররন্ধ্রের মাধ্যমে হচ্ছে সকল প্রকার উদ্ভিদ কিন্তু তাদের রেচন পদার্থ নিঃসরণ করছে। ঠিক আছে, এই যে বাষ্পমোচন প্রসেসটাও কিন্তু আমরা বলতে পারি এক প্রকার রেচন প্রসেস। ক্লিয়ার? তাহলে বাকল মোচনের মাধ্যমে কোনটা করছে? তো বাকল মোচনের মাধ্যমে করছে অর্জুন এবং পেয়ারা গাছ। তাহলে কী হবে সঠিক উত্তর? অপশন বি, অর্জুন। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। নিম্নলিখিত কোনটি কিডনির কার্যের অন্তর্গত নয়? কোনটি কিডনির কার্যের অন্তর্গত নয়? আলট্রাফিল্ট্রেশন, টিউবিউলার রিঅ্যাবসর্পশন, টিউবিউলার সিক্রেশন এবং অপশন দিতে রয়েছে ফ্যাগোসাইটোসিস। তো কোনটা বৃক্ক বা কিডনির কার্যের অন্তর্গত নয়? প্রত্যেকে অ্যান্সার করা উচিত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফ্যাগোসাইটোসিস। এটা কিন্তু কিডনির কাজের অন্তর্ভুক্ত নয়, বাকিগুলো সবই কিন্তু কিডনির কাজ। আলট্রাফিল্ট্রেশন, টিউবিউলার রিঅ্যাবসর্পশন এবং টিউবিউলার সিক্রেশন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে বৃক্কের পরিস্রাবক এককটি হলো অ্যাক্সন, নেফ্রন, নিউরন এবং পিততন্তু। সঠিক উত্তর কী হবে? প্রত্যেকের অ্যান্সার করা উচিত অপশান বি, নেফ্রন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নিচের কোনটি লিমুলাস বা রাজকাংড়ার রেচনাঙ্গ? লিমুলাস বা রাজকাংড়ার রেচনাঙ্গ কোনটি বলো? সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, ম্যালপিজিয়ার নালিকা এবং অপশান নিতে রয়েছে নেফ্রিডিয়া। তাহলে দেখো কাংড়া বিচ্ছেদের রেচনাঙ্গ হচ্ছে কি কি পেয়েছিলাম? কক্সাল গ্রন্থি, মানে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, শামুকের মনে রাখবে বোজেনাসের অঙ্গ। আর বাকি যে লিস্টটা দিয়ে রেখেছি একবার ভিডিওটা পজ করে চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে মানবদেহের কোন অংশে মূত্র সাময়িকভাবে সঞ্চিত থাকে? কোন অংশে মূত্র সাময়িকভাবে সঞ্চিত থাকে? দেখো এটা হচ্ছে মানবদেহের রেচনতন্ত্র। ঠিক আছে, যেখানে দেখো বৃক্ক রয়েছে, দেখো দুটো বৃক্ক রয়েছে, রেনাল ধমনী, রেনাল শিরা, ইউরেটার মানে গোবিনী, মূত্রথলি, মূত্রনালী। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রেচনতন্ত্র। তাহলে বলছে কোন অংশে মূত্র সাময়িকভাবে সঞ্চিত হয়? মানব শরীরে কোন অংশে মূত্র সাময়িকভাবে সঞ্চিত হয় বলো? মূত্রাশয়, না মূত্রথলি, না ইউরেটার, না অপশান নিতে রয়েছে মূত্রনালী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু প্রত্যেকের করা উচিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মূত্রথলি। ঠিক আছে, কি বললাম? সঠিক উত্তর কী হবে? অপশান বি, মূত্রথলি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। নিচের কোন উপক্ষার ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত? এটা তার বলার কিছু রাখা না, প্রত্যেকেই অ্যান্সার করতে পারবে। কী হবে বলো? অপশান ডি, কুইনাইন। ঠিক আছে, সুন্দর করে লিখে রেখেছি, প্রতিটা এক্সাম্পল কিন্তু ভালো করে চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে মানবদেহের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? বৃক্ক, যকৃৎ, অগ্নাশয় এবং অপশান নিতে বলছে মূত্রনালী। তো সঠিক উত্তর কী হবে? অপশান বি, যকৃৎ। ঠিক আছে, দেখো অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে কিন্তু অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে কী বললাম? ইউরিয়া কথা উৎপন্ন হচ্ছে যকৃতে। আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন আসতো যে কিটোন বডি, বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে? এগুলো মনে রাখবে যকৃৎ থেকে। কি কি বললাম? কিটোন বডি, এছাড়া বিলিরুবিন, বিলিভার্ডিন এগুলো সব কিন্তু যকৃৎ থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আবার কি পেলাম? ইউরিয়াটাও পেলাম। ঠিক আছে, মনে থাকবে। যদি অ্যামোনিয়া বলতো, অ্যামোনিয়া হলে মনে রাখবে দেহকোষ থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তোমরা আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দাও তো। যদি পরীক্ষায় মূত্রের পিএইচ জানতে চাই, কত বলবে? মূত্রের পিএইচ মনে রাখবে, মূত্রের পিএইচ হচ্ছে 4.5 থেকে 8.2 মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে মূত্রের পিএইচ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। আরশোলা ফড়িং ও পতঙ্গের রেচনাঙ্গ, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কক্সাল গ্রন্থি, না নেফ্রিডিয়া, না ফ্লেম কোষ, না ম্যালপিজিয়ার নালিকা? কী হবে সঠিক উত্তর? ম্যালপিজিয়ার নালিকা, অপশান ডি। তাই তো, চলো নেক্সট প্রশ্নে। সেরুমেন বা কানের খোল এক প্রকারের কী জিনিস? সেরুমেন বা কানের খোল, তাই তো। এটাকে কি বলে? যেটা আমরা কানের খোল বলি ওটাকে বলা হচ্ছে কিন্তু সেরুমেন, মনে রাখবে। তো এটা কী জিনিস? বর্জ্য পদার্থ, না রেচন পদার্থ, না উপক্ষার, না রজন? মনে রাখবে এটা কিন্তু এক প্রকারের রেচন পদার্থ। কি বললাম? এটা কিন্তু এক প্রকারের রেচন পদার্থ। ঠিক আছে, কর্ণকুহরের ত্বকে অবস্থিত বিশেষ গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থ ধুলোবালির সঙ্গে মিশে এই প্রকার বস্তু তৈরি করে, এটাই কিন্তু সেরুমেন বা কানের খোল বলে। ঠিক আছে, এটা কিন্তু এক প্রকারের
রেচন পদার্থ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বৃক্ক মূত্র উৎপাদনে অক্ষম হলে সে অবস্থায় কি বলে? বৃক্ক যদি মূত্র উৎপাদনে অক্ষম হয় তখন সে অবস্থাকে কি বলা হয়? মনে রাখবে তখন সে অবস্থাকে বলা হচ্ছে অ্যানুরিয়া। অ্যানুরিয়া মানে অপশানই হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, বৃক্ক মূত্র উৎপাদনে যদি অক্ষম হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পেঁপে গাছ থেকে প্রাপ্ত তরুক্ষীর পেপাইন নিচের কোন কাজে ব্যবহার করা হয়? পেঁপে গাছ থেকে পাওয়া যাচ্ছে একটা তরুক্ষী যেটার নাম হচ্ছে পেপাইন। ঠিক আছে, তাহলে এটা কোন কাজে ইউজ করা হয়? ওষুধ তৈরিতে, চামড়া শিল্পে, টারপিন তেল তৈরিতে এবং অপশান নিতে রয়েছে রবার তৈরিতে। মনে রাখবে এটা কিন্তু ওষুধ তৈরিতে ইউজ করা হয়, অপশানই হবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো পেঁপে গাছ থেকে প্রাপ্ত তরুক্ষীর পেপাইন ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। পাইন গাছ থেকে প্রাপ্ত রজন টারপিন তেল তৈরিতে, রং ও বার্নিশ শিল্পে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, এই যে পাইন গাছ থেকে পাচ্ছি রজন, ওটা টারপিন তেল তৈরিতে ব্যবহৃত হচ্ছে। চা পাতার যে ট্যানিনটা পাচ্ছি সেটা চামড়া শিল্পে, ও রবার গাছের তরুক্ষী রবার প্রস্তুতিতে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকে একবার চোখ বুলিয়ে নিও। পরের প্রশ্ন, কিডনি বা বৃক্কে কি সঞ্চিত হওয়ার ফলে কিডনি স্টোন বা কিডনিতে পাথর হয় আমরা বলি? দেখো, এই যে কিডনিতে পাথর হয় বলে হয়, কিডনিতে স্টোন বা কিডনিতে পাথর, এটা আমরা অনেকেই শুনেছি। তো ওখানে কী সঞ্চিত হয়? মনে রাখবে ওখানে ক্যালসিয়াম অক্সালেট সঞ্চিত হয়। অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেট সঞ্চিত হওয়ার ফলেই ওই স্টোনটা তৈরি হচ্ছে। ঠিক আছে, স্টোনটা আর কিছুই নয়, ক্যালসিয়াম অক্সালেট। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। কৃত্রিম বৃক্ক, যখন তোমাদের এটা আগেই বলছিলাম, কৃত্রিম বৃক্ক কোন ধর্মের উপর কাজ করে? মানে ওই ডায়ালাইসিস প্রসেসটা কোন ধর্মের উপর কাজ করে? তোমাদের আমি আগেই বলেছিলাম, কি বলেছিলাম? সঠিক উত্তর হবে অপশান বি, অভিশ্রবণ। ঠিক আছে, এটা কিন্তু এই অভিশ্রবণ ধর্মের উপর কাজ করে। যে বৃক্ক যদি বিকল হয়ে যায়, যে কৃত্রিম ব্যবস্থা দ্বারা প্রভেদক যে ভেদ্য পর্দা রয়েছে সেই পর্দা ব্যবহার করে রক্তের দূষক পদার্থগুলিকে নিঃসৃত করা হচ্ছে, সেটাকে বলা হয় ডায়ালাইসিস, আর এটাকে হিমোডায়ালাইজার বা কৃত্রিম বৃক্ক বলা হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এডিএইচ হরমোন, এডিএইচ এই যে হরমোনটা, এই হরমোনটা নেফ্রনের কোন অংশে কাজ করে? এডিএইচ হরমোনটা নেফ্রনের কোন অংশে কাজ করে? এডিএইচ মানে কি? অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। ঠিক আছে, তাহলে বলছে এডিএইচ হরমোনটা নেফ্রনের কোন অংশে কাজ করে? ম্যালপিজিয়ান নালিকা, না গ্লোমেরুলাস, না নিকটবর্তী সংবর্ত নালিকা, না দূরবর্তী সংবর্ত নালিকা? সঠিক উত্তর কোনটা হবে বলো? দেখো, এই অ্যান্টিডাইউরেটিক হরমোন যেটা পিউটারি গ্রন্থির পোস্টার খন্ড থেকে উৎপন্ন হয়, এর অপর নাম কিন্তু ভেসোপ্রেসিন। এই এডিএইচ কী করছে? বৃক্কস্থিত নেফ্রনের প্রধানত দূরবর্তী সংবর্ত নালিকায় ও সংগ্রাহী নালিকায় জলের পুনঃশোষণে ত্বরান্বিত করে, তার ফলে মূত্রের আয়তনটা হ্রাস পায়। এডিএইচ বৃক্কীয় নালিকার ক্লোরাইড আয়ন শোষণটা হ্রাস করে, তথা মূত্রের মাধ্যমে এই যে ক্লোরাইড আয়নটা নির্গমন মাত্রা বৃদ্ধি করে, এবং অভিস্রবণ চাপ নিয়ন্ত্রণেও কিন্তু ভূমিকা এডিএইচ হরমোনের গুরুত্বপূর্ণ। তাহলে এটা কোথায় কাজ করছে? দূরবর্ত সংবর্ত নালিকায়। মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। আচ্ছা, যদি বলে বৃক্ক থেকে কোন কোন হরমোন খরিত হয়, তখন কি বলবে? মনে রাখবে রেনিন এবং অ্যাঞ্জিওটেনসিন। ঠিক আছে, এই যে হরমোন দুটো এরা কিন্তু বৃক্ক থেকে নিঃসৃত হয়। কি বললাম? রেনিন এবং অ্যাঞ্জিওটেনসিন। ঠিক আছে, চলো পরের কাজ। আর একটা তো এডিএইচ পাচ্ছি। পরের প্রশ্ন কি বলছে? নিচের কোনটি মূত্রের স্বাভাবিক উপাদান? দেখো, মূত্রের স্বাভাবিক উপাদান কোনটি? আমরা মূত্রে কিছুক্ষণ আগে অস্বাভাবিক উপাদান পেয়েছিলাম, রক্ত, ফ্যাট, এগুলো কিন্তু পেয়েছিলাম। কিন্তু মূত্রের তাহলে স্বাভাবিক উপাদান কী কী? মূত্রের স্বাভাবিক উপাদান দেখো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, NaCl, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আয়ন, এগুলো সব কিন্তু মূত্রের স্বাভাবিক উপাদান। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে কিন্তু এদের সবগুলি। ঠিক আছে, অস্বাভাবিক উপাদান কী কী পেয়েছিলাম একবার দেখে নাও। এগুলো হলো স্বাভাবিক। আর যদি অস্বাভাবিক বলতো আরেকবার বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি এখানেতে। অস্বাভাবিক হলে গ্লুকোজ, ঠিক আছে, প্রোটিন, অ্যালবুমিন, ঠিক আছে, কিটোন বডি, এছাড়া রক্ত, এগুলো সব রয়েছে এগুলো অস্বাভাবিক উপাদান। ঠিক আছে, স্বাভাবিক উপাদান হচ্ছে এগুলো। চলো নেক্সট প্রশ্নে।
নিচের কোন ধাতব কেলাসটির জন্য ওল কচু খেলে গলা চুলকায়? এটা প্রত্যেকের পারা উচিত। সঠিক উত্তর কী হবে বলো? সিস্টোলিট, লিথোসিস্ট, র্যাফাইড এবং অপশান এতে রয়েছে ক্যাফিন। সঠিক উত্তর হবে অপশান সি, র্যাফাইড। ঠিক আছে, অপশান সি হবে কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো এবার আরও কিছু আমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্র্যাকটিস করে নিই। বলছে দেখো, মানব দেহের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয়? কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয় একটু আগেই বললাম, বলো সঠিক উত্তর কী হবে? অপশান বি, যকৃৎ। তাই তো, যকৃৎ হবে সঠিক উত্তর। ওই চিংড়ি রেচনাঙ্গের নাম বলো। চিংড়ির কোনটা রেচনাঙ্গ হবে বলো? প্রত্যেকে অ্যান্সার করো। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? অপশান বি, সবুজ গ্রন্থি। ঠিক আছে, এবার দেখো, বলছে উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো কোনটি? উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ হলো কোনটি? 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো? গদ, রজন, নিকোটিন, ট্যানিন। আমি কি বলেছিলাম? 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান সি, নিকোটিন। কি বলেছিলাম? যে সমস্ত উপক্ষারগুলো কিন্তু উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত, সমস্ত উপক্ষারগুলো। পরের প্রশ্নে বলছে উদ্ভিদের একটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ বলো। তাহলে রেসারপিন উপক্ষার, তাহলে এটা হবে না, এটা নাইট্রোজেন যুক্ত। ডাটোরিন উপক্ষার নাইট্রোজেন যুক্ত, কুইনাইন উপক্ষার নাইট্রোজেন যুক্ত, রজনটা হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, প্রাণী দেহে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনটি? প্রাণী দেহে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনটি? খুব সুন্দর করে তোমার জন্য আমি লিস্ট করে রেখেছিলাম, প্রত্যেকে যারা ক্লাসটা এত অবধি করেছো তারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো? প্রত্যেকে পারবে এতক্ষণে উত্তর করতে। অপশান সি, কিটোন বডি, নাইট্রোজেন বিহীন। আর ইউরিয়া, বিলিরুবিন, ক্রিয়েটিন এগুলো কিন্তু নাইট্রোজেন যুক্ত। ঠিক আছে, বুঝতে পারছো কীরকম প্রশ্ন আসছে পরীক্ষায়? কোন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থটি লোহিত রক্তকণিকার পরজীবীকে ধ্বংস করে? কোন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থটি লোহিত রক্তকণিকার পরজীবীকে ধ্বংস করে? দেখো, তাহলে 8 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, কুইনাইন। পরের প্রশ্ন, কেঁচো রেচনাঙ্গ বলো। কেঁচো রেচনাঙ্গ কোনটি? কেঁচোর কোনটি রেচনাঙ্গ হবে বলো? অপশান বি, নেফ্রিডিয়া। নেক্সট প্রশ্ন, ফ্লেম কোষ দেখা যায় ড্যাশ প্রাণীর দেহে। ফ্লেম কোষ কোন প্রাণীর দেহে দেখা যায় বলো? 10 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফিতাকৃমি। তাই তো, নিম্নলিখিত কোন গাছ বাকল মোচন দ্বারা রেচন পদার্থ ত্যাগ করে? সঠিক উত্তর কী হবে? বলেছিলাম অর্জুন, পেয়ারা, এই গাছগুলো কিন্তু বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। নিম্নলিখিত কোন গাছটি তরুক্ষীর নিঃসরণ করে রেচন পদার্থ ত্যাগ করে না? দেখো, ত্যাগ করে না, তরুক্ষীর নিঃসরণ করে রেচন পদার্থ ত্যাগ করে না। কোনটি? বট, ফণিমনসা, বাবলা, রোবার। 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে বলো? অপশান সি, বাবলা। ঠিক আছে, পরের প্রশ্ন, স্ট্রিকনিন কোন উদ্ভিদের বীজ থেকে পাওয়া যায়? স্ট্রিকনিন কি বলেছিলাম? অপশান সি, নাক্স ভূমিকা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, আরশোলা, ফড়িং প্রভৃতি পতঙ্গের রেচনাঙ্গ হলো কোনটি? কক্সাল গ্রন্থি, নেফ্রিডিয়া, ফ্লেম কোষ এবং অপশান ডিতে রয়েছে ম্যালপিজিয়ান নালিকা। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিডের কেলাস সঞ্চয়ের ফলে কি ঘটে? আর্থাইটিস, অস্টিওপোরোসিস, অস্টিওমেলেসিয়া এবং অপশান ডিতে আছে রিকেটস। সঠিক উত্তর কী হবে? অপশান এ, আর্থাইটিস। ঠিক আছে, যদি অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিডের কেলাস সঞ্চিত হয় তাহলে আর্থাইটিস। ঠিক আছে, নিচের কোন রোগটির কারণ হলো নাইট্রেট দ্বারা দূষিত খাদ্য জল ব্যবহার? কোন রোগটি এই নাইট্রেট দূষণের ফলে হয়ে থাকে বলো? 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ব্লু বেবি সিনড্রোম। কোন গাছ বাকল থেকে কুইনাইন পাওয়া যায়? কোন গাছের বাকল থেকে আমরা কুইনাইন পাওয়া যায়? ইউক্যালিপটাস, সিনকোনা, নিম এবং সিডার। কোন গাছের বাকল থেকে আমরা পাই বলো? অপশান বি, সিনকোনা। তাই তো, চলো নেক্সট প্রশ্নে, কোন উদ্ভিজ্জ পদার্থটি চর্মশিল্পে ব্যবহৃত হয়? রজন, মিউসিলেজ, তরুক্ষীর এবং অপশান এতে রয়েছে ট্যানিন। সঠিক উত্তর কী হবে বলো? প্রত্যেকে অ্যান্সার করতে পারবে। অপশান ডি, ট্যানিন। মূত্রের হলদে বর্ণ যেটির উপস্থিতির জন্য হয় সেটা কোনটা হবে? অপশান ডি, ইউরোক্রোম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সমগ্র শরীরে বা কোলার মধ্যে উপস্থিত দূষিত রাসায়নিক পদার্থের 50% দূর করতে প্রয়োজনীয় সময়কে কি বলে বলো? সঠিক উত্তর কী হবে? 6 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হাফ লাইফ পিরিয়ড। নিচের কোনটি রেচন পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিড ত্যাগ করে? সঠিক উত্তর হবে অপশান সি, চড়ুই। নিচের কোন প্রাণীটি অধিকতর লবণ গ্রহণ করতে পারে? ভেড়া, উট, গাধা, কুকুর। 8 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান বি, উট। ঠিক আছে, বৃক্কের পরিশ্রাবক এককটি কী হবে? এটা একটু আগে বলেছি, নেফ্রন।
মানব শরীরে কোন অঙ্গটি জলসাম্য বজায় রাখার জন্য দায়ী? কোন অঙ্গটি জলসাম্য বজায় রাখার জন্য দায়ী? 10 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? বৃক্ক। এটা হচ্ছে বৃক্কর কাজ। ঠিক আছে, জলসাম্য বজায় রাখা। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। বলছে ইউরিক অ্যাসিড যার প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সেটি কোনটি? ইউরিক অ্যাসিড, এটা বলার কোনো প্রয়োজন রাখে না, অপশান বি হবে সঠিক উত্তর, পাখি। ব্যাঙের বৃক্কের প্রকৃতি কী হবে বলো? একটু আগেই বলেছি, সঠিক উত্তর কী হবে? 12 নম্বর প্রশ্ন, মেসোনেফ্রাস না মেটানেফ্রাস না আর্কিনেফ্রাস না প্রোনেফ্রাস? 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মেসোনেফ্রাস। রজন উৎপাদন করে কে? 13 নম্বর প্রশ্ন, রজন উৎপাদন করে কে? রজন উৎপন্ন করে কী হবে বলো? অপশান বি, কনিফেরাস উদ্ভিদ। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। তোমাদের এই চ্যাপ্টার থেকে যেই সব টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করিয়ে দিলাম, এর বাইরে এই চ্যাপ্টার থেকে আর প্রশ্ন কিছু আসবে না। প্রত্যেকে ক্লাসটা করে নিয়েছো, দরকার হলে আরেকবার রিভিশন করে নিও, তাহলেই ব্যাস এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় যে 2 থেকে 3 নাম্বার, বড় যে 4টে নাম্বার পরীক্ষায় আসতে পারে, সেটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।